একদম ছোট্ট পুতুলের মতো দুইটা হাত, এই হাতের ভিতরে যখন সিরিঞ্জ ঢোকায় এই জিনিসটা দেখতে আমার সবচেয়ে বেশি খারাপ লাগে। আজকে সকাল সকাল সুহানাকে নিয়ে আমরা দুইজন চলে আসছি হাসপাতালে, যে হাসপাতালে ও হয়েছিল না সেই হাসপাতালে। ওখানে আজকে ওর কিছু টেস্ট করা হবে। প্রিম্যাচুর হয়ে জন্ম নিলে দেখা যায় যে অনেক বাচ্চার কিন্তু ব্লাডে হোয়াইট ব্লাড সেলের কমতি থাকতে পারে বা ব্লাডে আয়রনের ঘাটতি থাকতে পারে। তো এই কারণে সুহানাকে জন্মের পর থেকে কিন্তু ওষুধ খাওয়াচ্ছি আমরা। প্রতিদিনই 2 বেলা ওষুধ খাওয়াতে হয়, সেটা খাওয়াতেও প্রচুর কষ্ট হয়। তো আজকে ওই ব্লাড টেস্ট করা হবে দেখার জন্য যে সব মান ঠিকঠাক আছে কিনা, কোনো কিছুর ঘাটতি আছে বা ওষুধের যে ডোজটা এখন খাচ্ছে সেটা বাড়াতে হবে কিনা কমাতে হবে কিনা এইসবই। আর তো ব্লাড টেস্ট করাতে নিয়ে যাওয়ার পরে মনে হয় 15 মিনিটের মতো সময় লাগছে। আর এই 15 মিনিট আমার সুহানা সমানে চিল্লায় চিল্লায় কাঁদতেছিল। আর ওখানে মা বাবা অ্যালাউড ছিল না, তো আমরা বাইরে বসে বসে ওয়েট করতেছিলাম আর শুধু কান্নায় শুনছিলাম। কিছু তো করার নাই। এই ছোট্ট একটা মানুষ, তার ছোট্ট একটু হাত, তার সহ্য ক্ষমতাটাই কতখানি। এই একদিন দিচ্ছে ভ্যাকসিন, একদিন হচ্ছে ব্লাড টেস্ট, মানে ওর যে কি হচ্ছে ওর উপর দিয়ে ওই শুধু জানে। আল্লাহ ওকে রহম করুক আর ওর তাড়াতাড়ি সম্পূর্ণ একদম সুস্থ হয়ে যাক, যেন ওকে এইসব প্যারা আর না নিতে হয়। ব্লাড স্যাম্পল নেওয়ার পরে ঘন্টাখানেক মনে হয় অপেক্ষা করতে হয়েছিল। ঘন্টাখানেক অপেক্ষা করার পরে ডাক্তার হচ্ছে রিপোর্ট দিয়েছিল। আর ডাক্তার বলল যে ওর হোয়াইট ব্লাড সেলের কোনো প্রবলেম নাই, ওটা ঠিকঠাক আছে, কিন্তু ওর শরীরে আয়রনের ঘাটতি আছে। তো যে ওষুধটা ও খাচ্ছে এটার ডোজ আগে 10 ml করেছিল, এখন 20 ml করে। 10 ml খাওয়াতে পারতেছিলাম না, আমি 20 ml কিভাবে খাওয়াবো আমি সেই চিন্তা করছি। যাই হোক, খাওয়াতে হবে। জাপানের প্রায় প্রত্যেকটা হাসপাতালের পাশেই দেখা যায় যে একটা ফার্মেসি থাকে, মানে হাসপাতাল থেকে ডাক্তার প্রেসক্রিপশন দিয়ে দিবে, সেটা নিয়ে ফার্মেসিতে যে আপনি ওষুধ নিতে পারবেন। 1 সপ্তাহ হচ্ছে মেয়াদ। প্রেসক্রিপশন নিয়ে বাসায় চলে গেলাম, পরে কিনবো, ওরকম করা যায় না। 7 দিনের মধ্যে কিনতে হবে, না হলে এই প্রেসক্রিপশন আবার নতুন করে প্রেসক্রিপশন বানাইতে হবে। সোহানা টায়ার্ড হয়ে ঘুমিয়ে গেছিল দেখে আমি আর নামি নাই। ওর বাবাই গেছে ফার্মেসিতে ওষুধ নিয়ে আসতে আর আমাদেরকে গাড়িতে বসায় রেখে গেছে। এখান থেকে আমাদেরকে যেতে হবে আবার আরেকটা চেকআপে। আরেকটা চেকআপ আছে, যে চেকআপটা হচ্ছে সিটি অফিস থেকে করবে। যে যে এলাকায় থাকে না সেই এলাকার সিটি অফিসে ওইসব বাচ্চা 4 মাস 5 মাস পরে তাদের ওয়েট কতটুকু হলো, অ্যাপ্রোপ্রিয়েট হলো কিনা, তারা লম্বা কতটুকু হলো, সব কিছু তারাও আবার ডাটা আকারে তাদের সার্ভারে রাখে, একদম ডিটেল ইনফরমেশন। শুধু তাই না, সেই সাথে যে মা জন্ম দিছে সেই মায়েরও মেন্টাল হেলথের কি অবস্থা, তার কোনো সাপোর্ট লাগবে কিনা, তার নার্স অ্যাসিস্ট্যান্ট দরকার কিনা, বা তার কোনো হেল্পিং হ্যান্ড দরকার কিনা, এই সব কিছু এটাকে কোশ্চেনারি থাকে অনেকগুলো, এগুলো দিয়ে হচ্ছে ওনারা জানতে চান। তো ভাগ্য ভালো এটা তাড়াতাড়ি শেষ হয়ে গেছে, তাই আমরা ওখানে যে অ্যাপয়েন্টমেন্ট ছিল সেই টাইম অনুযায়ী তারপরে যেতে পারছিলাম। সবকিছু মেপে টেপে দেখলো যে বাচ্চার সবকিছু ঠিকঠাক আছে কিনা। জাপানের ট্রিটমেন্ট তো অলওয়েজ বেস্টই, কিন্তু আমার কাছে মনে হয় যে বাচ্চাদের ট্রিটমেন্টটা জাপানে একদম ওয়ার্ল্ড ক্লাস। মানে কি বলবো, বাচ্চাদের ব্যাপারে ওরা এত কেয়ারফুল, এবং আমার মনে হয় যে সুহানা কিন্তু মাশাআল্লাহ খুব তাড়াতাড়ি রিকভার করতে পারছে, অনলি বিকজ ও হচ্ছে জাপানের ট্রিটমেন্ট নিয়েছে। জাপানের ট্রিটমেন্ট না নিয়ে যদি ও অন্য কোথাও হয়তো আমি জানি না যে ও এত কুইক রিকভারি করতে পারতো কিনা বা সার্ভাইভ করতে পারতো কিনা, আল্লাহ সেটা ভালো জানেন। কিন্তু জাপানের একটা অনেক বড় ভূমিকা আছে, জাপানের ট্রিটমেন্টের অনেক বড় একটা ভূমিকা আছে। বাসায় চলে আসছে, আর বাসায় এসে দেখি একটা পার্সেল অলরেডি গেটের কাছে রাখা। এখানে কিন্তু বাসায় কে না থাকলে গেটের কাছে পার্সেল রেখেও চলে যায়, কেউ কিন্তু চুরি করে নিয়ে যায় না। ও কায়েরি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এইভাবেই আমরা সবসময় দুইটা ভাষায় কথা বলি। স্পেশালি আমি সবসময় সাফন আর শানার বাসায় ঢোকার সাথে সাথে বলি যে বাংলায় কথা বলবা। বাইরে যেহেতু সবসময় ওরা জাপানিজে কথা বলে, ইনফ্যাক্ট সাফনের বাবাও কিন্তু সাফন শানার সাথে বাংলায় কথা বলে না, জাপানিজে কথা বলে। বাট আমি সবসময় চেষ্টা করি বাংলায় কথা বলতে। বাসায় যদি একজন মানুষ শুধু বাংলায় কথা বলে আর একজন মানুষ যদি অন্য ভাষায় কথা বলে, বাচ্চারা কিন্তু দুইটা ভাষায় শিখে ফেলে। তো এটা হচ্ছে একটা ট্রিক্স, কিভাবে অ্যাট এ টাইম দুইটা ভাষা শেখানো যায়। যাই হোক, অনেক খিদা লাগছে, আর আমরা ভাত কিন্তু সবসময় প্লেটে সবকিছু একসাথে নিয়ে তারপরে খাই। ঠিক আছে না, তরকারি বাটিতে বেড়ে নিয়ে সামনে খায়। আমার মনে হয় যে ওভাবে খেলে আমার খাওয়াটা বেশি হয়ে যায়, আমি যদি একবারে সব প্লেটে নিয়ে নিই। আজকে যেহেতু সারাদিন খুব ব্যস্ত থাকবো, এই জন্য কালকে একটু রান্না করে রাখছিলাম রাত্রেবেলা, আর সেটা দিয়ে আজকে খাওয়া দাওয়া শেষ করলাম। তোমরা কি করছো? তোমরা কি করছো দুইজনে? না, তোমাকে কি আপু জ্বালাচ্ছে না? জ্বালাচ্ছে না, জ্বালাচ্ছে না। তুমি বসে থাকো, উঠো না, ওকে না, শুয়ে থাকো, তাহলে হবে। আজকে ব্লগটা এখানে শেষ করছি, অন্য কোনো ব্লগ নিয়ে দেখা হবে। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন। আজকের মতো আল্লাহ হাফেজ। একদম ছোট্ট পুতুলের মতো দুইটা হাত,
এই হাতের ভিতরে যখন সিরিঞ্জ ঢোকায় এই জিনিসটা দেখতে আমার সবচেয়ে বেশি খারাপ লাগে। আজকে সকাল সকাল সুহানাকে নিয়ে আমরা দুইজন চলে আসছি হাসপাতালে, যে হাসপাতালে ও হয়েছিল না সেই হাসপাতালে। ওখানে আজকে ওর কিছু টেস্ট করা হবে। প্রিম্যাচুর হয়ে জন্ম নিলে দেখা যায় যে অনেক বাচ্চার কিন্তু ব্লাডে হোয়াইট ব্লাড সেলের কমতি থাকতে পারে বা ব্লাডে আয়রনের ঘাটতি থাকতে পারে। তো এই কারণে সুহানাকে জন্মের পর থেকে কিন্তু ওষুধ খাওয়াচ্ছি আমরা। প্রতিদিনই 2 বেলা ওষুধ খাওয়াতে হয়, সেটা খাওয়াতেও প্রচুর কষ্ট হয়। তো আজকে ওই ব্লাড টেস্ট করা হবে দেখার জন্য যে সব মান ঠিকঠাক আছে কিনা, কোনো কিছুর ঘাটতি আছে বা ওষুধের যে ডোজটা এখন খাচ্ছে সেটা বাড়াতে হবে কিনা কমাতে হবে কিনা এইসবই। আর তো ব্লাড টেস্ট করাতে নিয়ে যাওয়ার পরে মনে হয় 15 মিনিটের মতো সময় লাগছে। আর এই 15 মিনিট আমার সুহানার সমানে চিল্লায় চিল্লায় কাঁদতেছিল। আর ওখানে মা বাবা অ্যালাউড ছিল না, তো আমরা বাইরে বসে বসে ওয়েট করতেছিলাম আর শুধু কান্নায় শুনছিলাম। কিছু তো করার নাই। এই ছোট্ট একটা মানুষ, তার ছোট্ট একটু হাত, তার সহ্য ক্ষমতাটাই কতখানি। এই একদিন দিচ্ছে ভ্যাকসিন, একদিন হচ্ছে ব্লাড টেস্ট, মানে ওর যে কি হচ্ছে ওর উপর দিয়ে ওই শুধু জানে। আল্লাহ ওকে রহম করুক আর ওর তাড়াতাড়ি সম্পূর্ণ একদম সুস্থ হয়ে যাক, যেন ওকে এইসব প্যারা আর না নিতে হয়। ব্লাড স্যাম্পল নেওয়ার পরে ঘন্টাখানেক মনে হয় অপেক্ষা করতে হয়েছিল। ঘন্টাখানেক অপেক্ষা করার পরে ডাক্তার হচ্ছে রিপোর্ট দিয়েছিল। আর ডাক্তার বলল যে ওর হোয়াইট ব্লাড সেলের কোনো প্রবলেম নাই, ওটা ঠিকঠাক আছে, কিন্তু ওর শরীরে আয়রনের ঘাটতি আছে। তো যে ওষুধটা ও খাচ্ছে এটার ডোজ আগে 10 ml করেছিল, এখন 20 ml করে। 10 ml খাওয়াতে পারতেছিলাম না, আমি 20 ml কিভাবে খাওয়াবো আমি সেই চিন্তা করছি। যাই হোক, খাওয়াতে হবে। জাপানের প্রায় প্রত্যেকটা হাসপাতালের পাশেই দেখা যায় যে একটা ফার্মেসি থাকে, মানে হাসপাতাল থেকে ডাক্তার প্রেসক্রিপশন দিয়ে দিবে, সেটা নিয়ে ফার্মেসিতে যে আপনি ওষুধ নিতে পারবেন। 1 সপ্তাহ হচ্ছে মেয়াদ। প্রেসক্রিপশন নিয়ে বাসায় চলে গেলাম, পরে কিনবো, ওরকম করা যায় না। 7 দিনের মধ্যে কিনতে হবে, না হলে এই প্রেসক্রিপশন আবার নতুন করে প্রেসক্রিপশন বানাইতে হবে। সোহানা টায়ার্ড হয়ে ঘুমিয়ে গেছিল দেখে আমি আর নামি নাই। ওর বাবাই গেছে ফার্মেসিতে ওষুধ নিয়ে আসতে আর আমাদেরকে গাড়িতে বসায় রেখে গেছে। এখান থেকে আমাদেরকে যেতে হবে আবার আরেকটা চেকআপে। আরেকটা চেকআপ আছে, যে চেকআপটা হচ্ছে সিটি অফিস থেকে করবে। যে যে এলাকায় থাকে না সেই এলাকার সিটি অফিসে ওইসব বাচ্চা 4 মাস 5 মাস পরে তাদের ওয়েট কতটুকু হলো, অ্যাপ্রোপ্রিয়েট হলো কিনা, তারা লম্বা কতটুকু হলো, সব কিছু তারাও আবার ডাটা আকারে তাদের সার্ভারে রাখে, একদম ডিটেল ইনফরমেশন। শুধু তাই না, সেই সাথে যে মা জন্ম দিছে সেই মায়েরও মেন্টাল হেলথের কি অবস্থা, তার কোনো সাপোর্ট লাগবে কিনা, তার নার্স অ্যাসিস্ট্যান্ট দরকার কিনা বা তার কোনো হেল্পিং হ্যান্ড দরকার কিনা, এই সব কিছু এটাকে কোশ্চেনারি থাকে অনেকগুলো, এগুলো দিয়ে হচ্ছে ওনারা জানতে চান। তো ভাগ্য ভালো এটা তাড়াতাড়ি শেষ হয়ে গেছে, তাই আমরা ওখানে যে অ্যাপয়েন্টমেন্ট ছিল সেই টাইম অনুযায়ী তারপরে যেতে পারছিলাম। সবকিছু মেপে টেপে দেখলো যে বাচ্চার সবকিছু ঠিকঠাক আছে কিনা। জাপানের ট্রিটমেন্ট তো অলওয়েজ বেস্টই, কিন্তু আমার কাছে মনে হয় যে বাচ্চাদের ট্রিটমেন্টটা জাপানে একদম ওয়ার্ল্ড ক্লাস। মানে কি বলবো, বাচ্চাদের ব্যাপারে ওরা এত কেয়ারফুল, এবং আমার মনে হয় যে সুহানা কিন্তু মাশাআল্লাহ খুব তাড়াতাড়ি রিকভার করতে পারছে, অনলি বিকজ ও হচ্ছে জাপানের ট্রিটমেন্ট নিয়েছে। জাপানের ট্রিটমেন্ট না নিয়ে যদি ও অন্য কোথাও হয়তো আমি জানি না যে ও এত কুইক রিকভারি করতে পারতো কিনা বা সার্ভাইভ করতে পারতো কিনা, আল্লাহ সেটা ভালো জানেন। কিন্তু জাপানের একটা অনেক বড় ভূমিকা আছে, জাপানের ট্রিটমেন্টের অনেক বড় একটা ভূমিকা আছে। বাসায় চলে আসছে আর বাসায় এসে দেখি একটা পার্সেল অলরেডি গেটের কাছে রাখা। এখানে কিন্তু বাসায় কে না থাকলে গেটের কাছে পার্সেল রেখেও চলে যায়, কেউ কিন্তু চুরি করে নিয়ে যায় না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এইভাবেই আমরা সবসময় 2টা ভাষায় কথা বলি। স্পেশালি আমি সবসময় সাফন আর শানার সাথে বাসায় ঢোকার সাথে সাথে বলি যে বাংলায় কথা বলবা। বাইরে যেহেতু সবসময় ওরা জাপানিজে কথা বলে, ইনফ্যাক্ট সাফনের বাবাও কিন্তু সাফন শানার সাথে বাংলায় কথা বলে না, জাপানিজে কথা বলে। বাট আমি সবসময় চেষ্টা করি বাংলায় কথা বলতে। বাসায় যদি একজন মানুষ শুধু বাংলায় কথা বলে আর একজন মানুষ যদি অন্য ভাষায় কথা বলে, বাচ্চারা কিন্তু 2টা ভাষায় শিখে ফেলে। তো এটা হচ্ছে একটা ট্রিক্স, কিভাবে অ্যাট এ টাইম 2টা ভাষা শেখানো যায়। যাই হোক, অনেক খিদা লাগছে আর আমরা ভাত কিন্তু সবসময় প্লেটে সবকিছু একসাথে নিয়ে তারপরে খাই। ঠিক আছে না, তরকারি বাটিতে বেড়ে নিয়ে সামনে খায়। আমার মনে হয় যে ওভাবে খেলে আমার খাওয়াটা বেশি হয়ে যায়, আমি যদি একবারে সব প্লেটে নিয়ে নিই। আজকে যেহেতু সারাদিন খুব ব্যস্ত থাকবো, এই জন্য কালকে একটু রান্না করে রাখছিলাম রাত্রেবেলা, আর সেটা দিয়ে আজকে খাওয়া দাওয়া শেষ করলাম। তোমরা কি করছো? তোমরা কি করছো দুইজনে? না, তোমাকে কি আপু জ্বালাচ্ছে না জ্বালাচ্ছে না? জ্বালাচ্ছে না। তুমি বসে থাকো, উঠো না, ওকে না, শুয়ে থাকো, তাহলে হবে। আজকে ব্লগটা এখানে শেষ করছি, অন্য কোনো ব্লগ নিয়ে দেখা হবে। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।